রাজপ্রাসাদের অন্তঃপুর, চারদিকে বিষণ্ণতা। মাঝখানে শয্যায় শুয়ে আছে রাজকন্যা ইরা, রুগ্ন, ফ্যাকাশে মুখ, চোখের নিচে গভীর কালো দাগ। একটানা কাশি দিচ্ছে। পাশে রাজবৈদ্য তার নাড়ি পরীক্ষা করছে। রাজা ও রানী উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে। বৈদ্যমশাই, আমার মেয়ের এই দুর্দশা আমি আর যে সহ্য করতে পারছি না। দয়া করে কিছু একটা করুন, আমার ইরাকে বাঁচান। মহারাজ, রাজকন্যা ইরার নাড়ির গতি খুবই ধীর। 2 মাস চিকিৎসা করেও কোনো উন্নতি হলো না। আমার চিকিৎসা বিদ্যায় আর একটি মাত্র উপায় আছে, শেষ চেষ্টা বলা যায়। যেভাবেই হোক, যে কোনো মূল্যে আপনি শুধু আমার মেয়েকে বাঁচান বৈদ্যমশাই। পেনুবনের গভীরে হীরামন গুহায় বাস করে এক অলৌকিক সোনার পাখি। তার একটি সোনার পালক দিয়ে যদি রাজকন্যার জন্য একটি হার তৈরি করে তাকে পরানো যায়, তবেই হয়তো রাজকন্যা সুস্থ হয়ে উঠতে পারে। কিন্তু সেই পাখি রয়েছে গিরিমিরি রাক্ষসীর অধীনে। সহজে তাকে পাওয়া প্রায় অসম্ভব। অসম্ভব বলে কিছু নেই। যে করেই হোক আমি সেই সোনার পাঠি চাই, যে আমার মেয়েকে বাঁচাতে পারবে। প্রয়োজনে আমি আমার রাজ্যের অর্ধেক তাকে দান করে দেব। দূর থেকে কাঠ কেটে এনে আদেক সংসার চালাবো, নাকি মায়ের ওষুধ কিনবো? ওষুধের যে দাম দিচ্ছে তাতে পেটে ভাতে জোগাড় করাটাই কঠিন। কি যে করি। খোকা, তুই এসেছিস? হ্যাঁ মা, লালিকে মাঠে বেঁধে এলাম। এবার কাঠ কাটতে যাব। শেষ বিকেলে এসে আমি লালিকে আনতে যাব। এ শরীর নিয়ে তুমি যেন আবার মাঠে যেও না। না না বাবা, আজ তো আমি উঠতেই পারছি নে। মাঠে যাব কি করে? কইরে সিধু, তুই এখনো ঘরে কেন? যাবি না জঙ্গলে? বেলা যে চড়ে এলো। হ্যাঁ রতনদা, যাব। ঘরে এসো। মায়ের শরীরটা বেশি ভালো না গো রতনদা। কি যে করি। এ অবস্থায় তো মাকে রেখে যেতে ইচ্ছে করছে না। তোর তো সংসারে অনেক অভাব। চাইলে কিন্তু তুই মহারাজের শর্তে রাজি হতে পারিস। যদি কাজটি করতে পারিস তবে রাজ্যের অর্ধেক পাবি। কথায় আছে, ছেলেদের লুঙ্গি খুলতে দেরি লাগে, কিন্তু কপাল খুলতে দেরি লাগে না। কোন শর্ত? ওই যে কালকে রাজার লোকেরা ঢোল পিটিয়ে ঘোষণা করে গেল রাজকন্যার জন্য সোনার পাখি আনতে হবে, সেইটা? হ্যাঁ চাচি, গ্রাম থেকে অনেকেই আজ সকালে রাজদরবারে গেছে, কিন্তু ওই রাক্ষসীর কথা শুনে সবাই ভয় পেয়ে ফিরে আসছে। আমি অবশ্যই যেতাম, কিন্তু আমার বউ বড্ড বেদারা, যেতেই দিতে চাচ্ছে না। না না না, আমার ছেলে সেখানে গেলে যদি আর ফিরে না আসে, ও ছাড়া যে আমার আর কেউ নেই পৃথিবীতে, আমি ওকে যেতে দেব না। ভেবেছিলাম তোমাকে না বলেই চলে যাব মা, কিন্তু এখন যখন জেনে গেছো, তুমি আর আমাকে থামিও না। কিন্তু খোকা। আর কোনো কিন্তু না মা, আমি সেখানে যাবই। আমার সামান্য কষ্টে যদি রাজকন্যা সুস্থ হয়, তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। আর এই সুযোগে আমি তোমাকে নিয়ে সুখে থাকতে পারবো মা। রতনদা, তুমি জঙ্গলে যাও, আমি রাজদরবার থেকে ঘুরে আসি। প্রণাম নিবেন মহারাজ। আমি একজন সাধারণ কাঠুরে, খুবই গরিব মানুষ। আপনার ঘোষণা শুনে এই রাজদরবারে এসেছি। সবার মতো রাক্ষসীর কথা শুনে আবার পালিয়ে যাবে না তো? আজ্ঞে না মহারাজ, মনের সাহস নিয়েই আমি পথ চলি। পিছিয়ে গেলে তো শুধু ভয়ই বাড়বে, আর ভয়কে জিততে দিলে জীবনটাই বৃথা হয়ে যাবে।
বেশ, তোমার সাহস দেখে আমার ভালো লাগলো। তোমার যা যা প্রয়োজন, সৈন্য অস্ত্র সব নিয়ে যাও, তবুও খালি হাতে ফিরো না। আমার কিছুই লাগবে না মহারাজ, শুধু যদি দয়া করে কিছু শুকনো খাবার দিতেন। কাল রাত থেকে কিছু খাইনি, পথে খেয়ে নেব। গায়ে জোর থাকলে মনেও জোর পাওয়া যায়। মন্ত্রী, একে রাজকীয় শুকনো খাবার দাও, আর ঘোড়াশালা থেকে সবচেয়ে দুরন্ত ঘোড়াটি এনে দাও। তবে মনে রেখো বৎস, যদি খালি হাতে ফিরো তবে কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত। যথাজ্ঞা মহারাজ। সিধু ঘোড়াটি নিয়ে জঙ্গলের ভেতরে দিয়ে যেতে লাগল। চারিদিকে নিস্তব্ধতা, গহীন জঙ্গল। উত্তরের এই জঙ্গলে মনে হয় কেউ কখনো আসেনি। চারিদিকে এমন নিস্তব্ধতা, গাটা কেমন ছমছম করছে। কোথাও কেউ নেই, পেটটা খিদে চোঁ চোঁ করছে। এখানে বসে আগে কিছু খেয়ে নি। তুই এখানে একটু বিশ্রাম নেলেছি, আমি তার আগে কিছু খেয়ে নি। আরে আরে আরে, এই যা, নীলি তো খাবারটা কেড়ে। খুব স্বাদ লাগছিল নকশি পিঠাটা। বেশি পছন্দের জিনিস বোধহয় কপালে থাকে না। তোর কপালে আছে, তুই খা। ভাগাভাগি করে খাওয়ার ভেতরে মজা আছে। তুমি তো একা খাচ্ছিলে, তোমার খাওয়া দেখে আমারও যে খুব লোভ লাগছিল, তাই তো কেড়ে খেলাম। বেশ বেশ, তুমি দেখছি বেশ মিষ্টি করে কথা বলতে পারো। তুমিও খুব ভালো। এখন আমাকে উঠতে হবে বন্ধু। তোমার সাথে আরেকদিন বসে অনেক গল্প করব। আমার হাতে এখন বেশি সময় নেই। তুমি যে কাজে যাচ্ছ সেই পথ খুব ভয়ানক। চলো, আমি তোমার সাথে যাই। বলছো যখন, চলো। এতে চলার পথে আমারও একজন সঙ্গী হবে। কোন দিকে যাব? এদিকে নাকি ওদিকে? সোজা গিয়ে ডানে চলো। এসো আমার পিছু পিছু। সিধু কিছুটা পথ গিয়ে সামনে দেখল বিশাল এক গুহার সামনে জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে। এ কি, এত আগুন? তাহলে আমি ভেতরে যাব কিভাবে? গুহার সামনে ওই যে মোটা বেটে গাছটি দেখছো, ওই গাছটি কেটে ফেলো। ওর ভেতরে নীল শিখা রত্ন আছে। ওই রত্ন আগুনের শক্তিকে শোষণ করে নেয়। যেই তুমি ওটা আগুনের সামনে ধরবে, দাউ দাউ করে জ্বলা আগুন মুহূর্তেই নিভে যাবে। সিধু সাথে করে আনা কুড়ালটি দিয়ে সামনের সেই গাছটি কাটতে শুরু করল। সাবধান বন্ধু, রত্নটির গায়ে যেন কোনো আঘাত না লাগে, তাহলে কিন্তু ওটা আর কাজ করবে না। ঠিক আছে বন্ধু। এই তো সেই রত্নটি। ধন্যবাদ বন্ধু, তুমি এখানে অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। রাক্ষসটি খুবই ভয়ানক। উপস্থিত বুদ্ধি দিয়ে কাজ কইরো বন্ধু, না হলে কিন্তু বিপদে পড়বে। না জানি আজ প্রাণটাই যায় কিনা। রক্ষা কইর সৃষ্টিকর্তা। গুড়ং গুড়ং ছু। শু শু। কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। এই যে আমি এখানে। ও দিদা, দিদা এই যে শুনছো, আমি এই গো।
হুম, মানুষ আমার গুহায়? এত বড় সাহস তোর! তুই আমার গুহায় এসেছিস? হ্যাঁ রে, তুই ওই আগুন ডিঙিয়ে আসলি কি করে? মা তো আমাকে তোমার ঠিকানা দিয়ে দিল, সাথে এই নীল শিখা রত্নটিও দিয়ে বলল তোর দিদাকে দেখাস। তাই তো আমি তোমার কাছে এলাম গো। তার মানে তুই আমার কুটি মায়ের ছেলে? বাবা বাবা বাবা, কি সুন্দর দেখতে হয়েছিস রে তুই। কিন্তু এ কি, তোর গায়ে এমন ছেঁড়া খুঁটো পোশাক কেন? আমার কুটিমা তো এক রাজাকে বিয়ে করেছিল। কি যে বলো না দিদা, আমি যদি রাজকীয় পোশাক পরে আসতাম তবে তো পথে ডাকাতেরা আমাকে ধরে মেরে ফেলতো। তাই তো মা আমাকে এ পোশাকে পাঠালো। আমার কুটিময় সেই ছোট্ট থেকে অনেক বুদ্ধি, কিন্তু আমি হয়েছি তেমন বোকা, মাথায় যেন গোবর পোড়া। তা বল দেখি, এত বছর পরে আমার কাছে কি মনে করে পাঠালো তোর মা? যাক, বুদ্ধিটা কাজে দিয়েছে। শোনো গো দিদা, তুমি তো অনেক বছর হলো মায়ের সাথে দেখা করো না। মায়ের খুব বড় অসুখ হয়েছে, তোমার কাছে নাকি সোনার পাখি আছে, তাই মা সেটি নিতে পাঠালো। না না না, ব্যাপার স্যাপার তো ভালো ঠেকছে না। আমার মেয়ে তো সোনার পাখি কখনো নিতে পাঠাবে না। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সোনার পাখি দেবার আগে একে একটা পরীক্ষা নেওয়া দরকার। কি গো দিদা, এমন চুপচাপ মেরে কি ভাবছ? আমি কি ফিরে যাব? মাকে গিয়ে বলি তুমি সোনার পাখি দাওনি? আরে না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন, তুই তো জানিস সোনার পাখি নিতে হলে আগে আমার কাছে সোনার হরিণ রেখে যেতে হবে, তারপরে সোনার পাখি পাবি। কেন দিদা, সোনার পাখি আর সোনার হরিণের ভেতরে কি আছে গো? সোনার পাখির ভেতরে আমার প্রাণ ভোমরা আছে, আর হরিণের ভেতরে তোর মায়ের প্রাণ ভোমরা। তুই যখন সোনার হরিণ আমার কাছে রেখে যাবি, তখন হরিণের ভেতরে আমার প্রাণ ভোমরা রেখে এই পাখির ভেতরে তোর মায়ের প্রাণ ভোমরা দিয়ে দিব। ও তাই বলো। আচ্ছা, এবার বলো দেখি সেই সোনার হরিণ আমি কোথায় পাবো? এই জঙ্গল পেরিয়ে সামনে একটা নদী পাবি। ওই নদীর পাশে মায়াবতী দ্বীপ আছে, সেই দ্বীপেই থাকে সোনার হরিণ। আমি যেতাম, কিন্তু আমার শরীরটা আজ বেশি ভালো না রে। সোনার হরিণ তো তারাই স্পর্শ করতে পারবে যারা আমার বংশের। ও যদি আমার নাতি না হয়, তবে সোনার হরিণ স্পর্শ করার সাথেই মৃত্যু হবে। তোমার তো দেখছি বেশ বুদ্ধি বন্ধু, এত তাড়াতাড়ি রাক্ষসীকে বশ করে ফেললে। তার পারলাম কই, এবার সোনার হরিণ কিভাবে পাবো সেই চিন্তায় মাথা ভো ভো করে ঘুরছে। ওই দেখো মায়াদি দ্বীপ। তুমি সাবধানে যেও, আমি আর সামনে যেতে পারবো না, আমাকে যে এবার ফিরতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, আমাকে অনেক সাহায্য করেছো। তোমার সাহায্যের জন্যই আমি এ পর্যন্ত আসতে পেরেছি। বেঁচে থাকলে আবার দেখা হবে। সিধু কিছুটা পথ পেরিয়ে সেই মায়াদি দ্বীপে আসল। চারিদিকে নিঝুম অন্ধকার, না জানি কত বছর ধরে এখানে সূর্যের আলো আসেনি। গাটা কেমন ছমছম করছে, সব কিছু যেন কেমন একটা। সেই সোনার হরিণটিই বা কোথায় পাবো এত বড় দ্বীপে? কি আছে ওখানে? ঝোপটা এমন করে নড়ছে কেন? বাবারে, নেকড়ে!
বাবারে বাবা, আজ খুব বাছা বেঁচে গেলাম। জঙ্গলের বাঘ দ্বীপে কি করছে? উফ! বাবারে, সাপ! এত ডাঙায় বাঘ আর গাছে সাপ, কোন দিকে যাই? বাঘ তো চলে গেছে, এবার আমি আস্তে করে নিচে নামি। ওই তো সেই সোনার হরিণ। বাবা বাবা, এত শিগগির পেয়ে যাব আমি তো স্বপ্নেও ভাবিনি। মা, আমরা আর কতদিন এই মায়াবী দ্বীপে থাকব? এখানকার সব কিছু কেমন জানি, আমার মোটেও ভালো লাগে না মা। রাক্ষসী আমাদের ভেতরে তাদের প্রাণভোমরা রেখেছে বাচ্চারা। আমরা চাইলেও এখান থেকে বেরোতে পারবো না। এই দ্বীপের চারিপাশে আমাদের জন্য অদৃশ্য দেওয়াল আছে। পার হতে গেলে যে হরিণ থেকে কাক হতে হবে। এছাড়াও আমাদের খাবার বন্ধ করে সারা জীবনের জন্য দুর্গন্ধযুক্ত খাঁচায় আটকে লাগবে। দুষ্টু রাক্ষসী আমাদের সুখের সংসারটা ছিন্ন ভিন্ন করে দিল। আমরা কি আর কখনো এখান থেকে মুক্তি পাবো না মা? পাবো, যদি কখনো কেউ সোনার পাখিকে মেরে ফেলে। কারণ ওই সোনার পাখির ভেতরে রাক্ষসী বংশের প্রকৃত সব শক্তি আছে। তার মানে এসব ওই দুষ্টু রাক্ষসীর কাজ। ও তো আমাকেও বিপদে ফেলতে চলেছে। চান্দু, তুমি থাকো পাতায় পাতায়, আর আমি থাকি শিরায় শিরায়। দেখি কিভাবে আটকাও তুমি আমাকে। আমি তোমাদের এখান থেকে মুক্ত করব। না না না, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। রাক্ষসী জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। আমি যে এখানে এসেছি সে কথা রাক্ষসী জানে। তাহলে তুমি আমাকে স্পর্শ করো না। আমাকে স্পর্শ করলে যে তোমার মৃত্যু হবে। তাহলে তোমাকে সেখানে নিয়ে যাব কি করে? যেহেতু রাক্ষসী তোমাকে এখানে পাঠিয়েছে, আমি তোমার সাথে যেতে পারবো। তুমি শুধু আমাকে স্পর্শ করো না, আমি তোমার পিছু পিছুই চলব। তারপর ওখানে গিয়ে রাক্ষসী যখন বলবে আমাকে ধরে দেখাতে, তখন এই হাত দিয়ে ধরবে, তাহলে তোমার আর কিছুই হবে না। ধন্যবাদ হরিণ বন্ধু, সত্যি তুমি অনেক ভালো। আমি কথা দিচ্ছি, সোনার পাখি পাওয়ার সাথে সাথে আমি তোমাদের সবাইকে মুক্ত করব। আচ্ছা বেশ, এবার হাত দুটো পরে নিয়ে চলো, আমরা রওনা দিই। তোমার কথা মতো সোনার হরিণ এনেছি দিদা। এবার সোনার পাখিটি দাও আমাকে। দাঁড়া দাঁড়া, এত তাড়া কিসের? হরিণটি ধরে নিয়ে আয় আমার কাছে। এই নাও তোমার সোনার হরিণ। তার মানে সত্যি সত্যি তুই আমার নাতি? এই নে তোর সোনার পাখি। আর হ্যাঁ, খুব যত্ন করে রাখিস কিন্তু। সে কথা কি আর বলতে দিদা, এমন যত্ন করব সারা জীবন তোমরা আমার কথা মনে রাখবে। ওরে ও, মরে গেলাম রে। এটা কি করলি? ওরে হতচ্ছাড়া, তার মানে তুই আমার নাতি না, আমাদের জম। ওরে যাও, এবার তোমরা মুক্ত। এক সোনার পাখির জন্য তোমাদেরকেও মুক্ত করতে পারলাম, রাজকন্যাকেও সুস্থ করতে পারবো, আবার আমিও সারা জীবন কষ্টের বোঝা বয়ে বেড়ানো থেকে মুক্তি পাবো। ধন্যবাদ তোমাকে বন্ধু, সত্যি তুমি খুব মহৎ। এই নাও সোনার পাখির পালকের হার, এটা গিয়ে রাজকন্যার গলায় পরিয়ে দিও। ধন্যবাদ হরিণ বন্ধু, তাহলে আজ আমি আসি।
নিন মহারাজ, এটি রাজকন্যাকে পরিয়ে দিন। এই সেই সোনার পাখির পালকের হার, আমি একেবারে গড়ে এনেছি। বাহ 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 বাহ, রানী, হারটি আমার ইরা মায়ের গলায় পরিয়ে দাও। বাহ বাবা, আমি সুস্থ হয়ে গেছি। দেখো বাবা, আজ আর আমার একটুও কষ্ট হচ্ছে না। ধন্যবাদ বৎস, ধন্যবাদ। তোমার সাহসের জবাব হয় না। তুমি আমার মেয়েকে সুস্থ করেছ। আমার কথা অনুযায়ী আজ থেকে রাজ্যের অর্ধেক তোমার। না বাবা, যার জন্য নতুন করে আমার এই জীবনের সূচনা, আমি তাকেই বিয়ে করতে চাই। আমি ওই গরিব কাঠুরেকেই বিয়ে করতে চাই বাবা। তাহলে তো আর কোনো কথাই রইল না। রাজ্য এবং রাজকন্যা দুটোই তোমার। এই, কে কোথায় আছিস? আমার মেয়ের বিয়ের ব্যবস্থা কর, আর জামাইয়ের মাকে রথে করে রাজপ্রাসাদে নিয়ে আয়। মহা ধুমধামে রাজপ্রাসাদে রাজকন্যা সিধু ও কাঠুরের বিয়ে হল এবং বাকি জীবন তারা সুখে শান্তিতে কাটাতে লাগলো।